স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ২৪-এর অভ্যুত্থানের স্বাধীনতা চেতনাকে রক্ষা করা হয়েছে বললেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের কথা না থাকায় হতাশ বিএনপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন নেতারা। ৪ দিনের সফরে চীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বক্তব্য দেবেন বিএফএ সম্মেলনে। শি জিনপিং এর সাথে বৈঠককাল। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, নতুন নোটের বেচাকেনা জমজমাট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উদযাপন হলো মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেছেন ২৪-এর গণঅভ্যুত্থানের স্বাধীনতা চেতনাকে রক্ষা করা হয়েছে। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কেজেট সোহেল। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় ৩ বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিরা বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। প্রত্যাশা তো অবশ্যই করব যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানেরা। কিন্তু ২০২৪ সালে এসেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। আগামী দিনে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি। কারণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসকে খাটো করে দেখতে চায়। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা যারা বলছেন, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। দলগতভাবে মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। স্বৈরাচারকে তাড়িয়ে নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অর্থাৎ
71-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশী জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি নেতা কর্মীরা। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা এবং নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা না থাকায় হতাশা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। বুধবার ভোর থেকে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকে হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধরাও জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনর্জীবিত হয়েছে বলেও মনে করেন তিনি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় গতকাল বিকাল 4:15 হাইনান বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ডেংশান। আজ দেশটির হাইনান প্রদেশে বুয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং জুজিংয়াংয়ের সাথে বৈঠকের পাশাপাশি চীনা বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি সিইওদের সাথে বৈঠকে যোগ দেবেন। আগামীকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরে ৬টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। শুরু হয়েছে নগরবাসীর ঈদ যাত্রা। বুধবার সকাল থেকে বাস, ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো এবার আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে টিকিট জালিয়াতির সাথে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রেল উপদেষ্টা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই তাই রেল ও সড়ক পথে যাত্রীদের বাড়তি চাপ। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছে অনেকে। সব মিলিয়ে লম্বা ছুটিতে তাই একদিন আগেই প্রিয়জনের কাছে যাত্রা। কেউ কেউ টিকিট না পেয়েই একদিন আগেই রওনা হয়েছেন গন্তব্যে। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় তা কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রীরা। অন্যান্য দিনের তুলনায় আজকে সহজে টিকিট পাওয়া যাচ্ছে আর কি। সামনে আরো ভিড় আরো বাড়বে, এই কারণে আগের থেকে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমার অনেক আনন্দ লাগতেছে, আমি দাদু বাড়ি যাব। অন্য বছরের তুলনায় আমার মনে হয় যে এবার এই যাত্রাটা আরো ভালো হবে। জাস্ট টাইমে ছাড়ার কথা ছিল, মনে হয় ছাড়বে না। আগে হলো ৩৯০ টাকা নিত, এখন ৬০০ টাকা নিচ্ছে আর কি। রাজবাড়ি যাব আর কি। একটা আলাদা রকম অনুভূতি, ফ্যামিলির সাথে ৪-৫টা যদি রমজান পাই সেগুলো পালন করতে পারবো। এদিকে বুধবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা। পরে গণমাধ্যমকে তিনি বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কাজ চলছে।
টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য। তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করছি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি, কিন্তু এই যে যেটা বললাম এখন যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে এই যে একটা হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। বৃহস্পতিবার থেকে ঈদযাত্রায় সারা দেশে যুক্ত হচ্ছে 5টি স্পেশাল ট্রেন। সব মিলিয়ে রাজধানী থেকে প্রতিদিন 70টি ট্রেন চেপে যান্ত্রিক এই জীবনকে কিছুদিনের জন্য পেছনে ফেলে বাড়ি যাবেন রাজধানীবাসী, আর কিছুদিনের জন্য ঢাকা হারাবে তার চিরচেনা রূপ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাবতলীতে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রিশান, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? আরিন, আপনাকে ধন্যবাদ। যেটি দেখছি আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস স্টেশনে, যেহেতু আর কয়েকদিন পরে ঈদ। আজকেই আসলে সরকারিভাবে যে অফিস সেটি আসলে আজকেই শেষ অফিস। তারপরে কিন্তু সকাল থেকে গাবতলীর যে বাস স্ট্যান্ড সেটি কিন্তু সাধারণ মানুষের, যাত্রীদের যারা আসলে বাড়ি যাবেন ঈদ করতে, যারা আগাম ছুটি নিয়েছেন তাদেরই ভিড়টা আসলে বেশি। সকাল থেকে ভিড়টা বেশি ছিল, এখন কিন্তু ভিড় কিছুটা কম। তবে যেটি এইখানকে এসে দেখলাম যে যাত্রীরা আসলে যেহেতু আগাম টিকিট সংগ্রহ করেছে, এই কারণে তাদের ভোগান্তিটা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই কম। এবং যেহেতু গাড়ির নানানমুখী গাড়ি রয়েছে, অর্থাৎ এখান থেকে কাউন্টার মার্কেট করছেন যে এখন এলাকায় এলাকায় বাস কাউন্টার রয়েছে, ফলে মানুষের যে গাবতলীতে আসার যে প্রবণতা সেটি আসলে অনেকটা কমেছে। আর পদ্মা সেতু হওয়ার কারণে বেশিরভাগ চাপটি আসলে ওই কেন্দ্রিক রয়েছে, ফলে গাবতলীতে গত কয়েক বছরের তুলনায় চাপ অনেকটাই কম। তারপরও যাত্রীরা যারা আসছেন, যেটি সংকটে পড়েছে সেটি হলো রানিং গাড়ি, যেটি এখনই ছাড়বে এরকম গাড়ির, সেটির কিছু কিছু গন্তব্যে যাত্রী কম রয়েছে বা কিছু কিছু গন্তব্যে যাত্রীর তুলনায় গাড়ি কম রয়েছে, এরকম কিছু সংকট রয়েছে। তবে যাত্রীরা বেশিরভাগ বলছেন যে আগের তুলনায় তাদের কিন্তু ভোগান্তি কিছুটা কমেছে, তারা ভোগান্তি খুব একটা পোহাতে হচ্ছে না, গাড়ি সময় মতোই ছাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা আগে চলে এসেছেন যানজটের কথা ভেবে, এই জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু গাড়ি তুলনামূলক সময়ভাবেই চলছে বলে তারা জানিয়েছে। এবং কাউন্টার মালিকরাও বলছেন যে তারা চেষ্টা করছেন যথাসময়ে গাড়িটি ছাড়ার জন্য। এবং আরেকটি তথ্য তারা জানিয়েছেন যে আজকে যেহেতু শেষ অফিস, তাই সকালের চেয়ে দুপুরের পর থেকে তারা ধারণা করছেন যে দুপুরের পর থেকে আগামী 2-3 দিন এই ভিড়টা, সাধারণ যাত্রীদের বাড়ি ফেরার ভিড়টা আরো বেশি বাড়তে থাকবে। আরিন, গাবতলী থেকে এই ছিল মোটামুটি বাড়ি ফেরার তথ্য। রিশান, আপনাকে ধন্যবাদ। ব্যাংকে নতুন নোট বিনিময় বন্ধ থাকলেও থেমে নেই বেচাকেনা। 10 টাকার বান্ডিলের বিনিময় মূল্য 1000 টাকা হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 700 টাকায়। 20, 50 বা 100 টাকার নোট বিনিময়ে গুনতে হচ্ছে বাড়তি 3 থেকে 400 টাকা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ঈদ এলেই বাড়ে নতুন টাকার কদর। ঈদ সালামি বা বকশিসে নতুন টাকার জুড়ি নেই, কিন্তু চকচকে নতুন নোট বিনিময়ের সেই উৎসবে এবার বাদ সেধেছে কেন্দ্রীয় ব্যাংকের নীতি। বাংলাদেশ ব্যাংকের একটা নোটিশ দেখায় এবার নাকি আমাদের নতুন নোট দিচ্ছে না, কিন্তু বাইরে ঠিকই নতুন বান্ডিল আছে, কিন্তু হিউজ পরিমাণে দাম নিচ্ছে। দেখা গেছে 1000 টাকায় 500 টাকা, 600 টাকা এক্সট্রা। টাকায় শেখ মুজিবুরের ছবি থাকায় ঘোষণা দিয়ে নতুন নোট বিনিময় বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তাতে কি, বাংলাদেশ ব্যাংকের নাকের ডগাতেই দেদারসে বিক্রি হচ্ছে তাদেরই ইস্যু করা নতুন নোট। 10 টাকা থেকে 20 টাকা 50 টাকার নোট নিব, তো এখানে আইসা দেখি 1000 টাকা যদি নিতে হয় তাহলে 700 টাকা বেশি দিতে হবে। প্রতি বান্ডুলের 750 টাকা, 350, 100 টাকা 350, 200 টাকা চলে 300, এইভাবে মানে সবগুলোই বাড়তি। ব্যাংক এবার টাকা দেয় না, যার কারণে আমরা উড়ে দূরে কিনতেছি, উড়ে দূরে বেচছি। এক ধরনের ব্যবসায়ী মনে করেন টাকা ঢাকা ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে দিতে পারছে না, তাই বলে এবার টাকার রেট বাড়াইছে। এই যাতে ব্যবসা হচ্ছে, কি করবেন? কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক সবখানেই নতুন নোট বিনিময়ের সুযোগ বন্ধ থাকার পরও এসব নোট কোত্থেকে আসছে তা নিয়ে প্রশ্ন গ্রাহকদের। আমরা ব্যাংকে মানে কোনো টাকা পাচ্ছি না, লোকজনকে ক্লায়েন্ট চাচ্ছে, দিতে পারতেছি না, আমরা খুবই সমস্যার মধ্যে আছি। কিন্তু বাইরে এখানে ঠিকই বিক্রির জন্য টাকা দেখতেছি অ্যাভেলেবেল, এটা খুবই দুঃখজনক। কোনো ব্যাংকের থেকে ছাড়ে না, এর লেগে দাম একটু বেশি যেতেছে। পাচ্ছি জনগণে বিক্রি করে যায়, যারা এমনি নেয়, গত বছর নিচে আবার এমনি নিচে, তারা জমায় রাখছে, ওখানে দাম হয়েছে, বিক্রি করে যাইতেছে। গুলিস্তান বা কেন্দ্রীয় ব্যাংকের সামনের এই খোলা বাজারে নতুন টাকার রমরমা ব্যবসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদেরই দুষছেন খোদ বিক্রেতারা।
বিভিন্ন শাখা জনসাধারণের না দিয়ে তারা মানে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মধ্যে বিক্রি করতেছে এবং বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী কিছু অংশের এর লগে ইনভলভ আছে, জড়িত এর সাথে, এবং বিভিন্ন শাখার যারা বড় বড় অফিসার তারাও জড়িত এর লগে, একটা সিন্ডিকেট সিস্টেম করতেছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বাইরে নতুন নোট বিনিময়ের এই রীতিবন্ধে বিকল্প ব্যবস্থা চালুর দাবি গ্রাহকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশকে অস্থির করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল গোপীবাগে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ক্ষমতার রাজনীতি করলে বিএনপি অনেক আগেই আপোষ করে চেয়ার দখল করতে পারত। বিএনপির নামে ক্ষমতা দখলের অপবাদ দিয়ে ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য তার। বলেন, 5 আগস্টের আগেও বাংলাদেশ ছিল। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছেন তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। বিএনপি নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের নির্যাতন সবাই দেখেছে। শেখ হাসিনার বিচার সবার আগে বিএনপির প্রত্যাশা বলেও মন্তব্য করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাংলাদেশ 1971 সালেই স্বাধীন হয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছিল। এখন যদি কেউ কোনো একটি মহল, কোনো একটি রাজনৈতিক গোষ্ঠী স্বাধীনতার সকল ইতিহাসকে মুছে ফেলতে চায়, 24 সালের 5 আগস্টের আগের সকল ইতিহাস মুছে ফেলতে চায়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল 1971 সালে তারাই একটা লাভবান হওয়ার চেষ্টা করছে, তারাই এখানে ফায়দা লোটার চেষ্টা করছে। অতএব আমরা জীবন থাকতে এটা হতে দিতে পারি না। 71 এবং 24 কোনোদিনও এক হতে পারে না। খেলার খবর, ফুটবল। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলের বহর। আগামীকাল কভেন্ট্রির বিপক্ষে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। হামজার ইংল্যান্ডে ফেরার কথা থাকলেও তিনি যাননি। আজ উড়াল দেবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে গত 25 মার্চ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। হামজার নৈপুণ্যে ভারতকে চাপে ফেলেও ফরওয়ার্ডদের গোল মিসের মহড়ায় পূর্ণ জয়েন্ট অর্জন করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। গোলশূন্য ড্র হয় অ্যাওয়ে ম্যাচটি। 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। 4 দলের গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যে খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 24-এর অভ্যুত্থানের স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে বললেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের কথা না থাকায় হতাশ বিএনপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বললেন নেতারা। 4 দিনের সফরে চীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বক্তব্য দেবেন বিএফএ সম্মেলনে। শি জিনপিং এর সাথে বৈঠককাল। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, নতুন নোটের বেচাকেনা জমজমাট। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।